বাসের কথা শুনলেই আমার ভেতর থেকে সব গুলিয়ে আসে। এখনই বমি বমি লাগছে। বাসে উঠলে কি হবে আল্লাহ মালুম। 7টা বাজে রওনা দিতে চেয়েছিলাম, 10টা বেজে গেল। জামে পড়লে বিকেলের আগে যেতে হবে না। ছেলেটার আসারও খবর নেই। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য ইফাতদের ফ্ল্যাটে যাব। তাদের থেকে বিদায় নিতে হবে তো। 6 থেকে 7 দিনের সফরে যাচ্ছি। তায়াং ভাইয়া বলে বউ ভাতের পর দিন সকালে চলে আসবে, কিন্তু আমি জানি জামাই বাজারের আগে আসা হবে না। আজকে বুধবার, আস্তে আস্তে সামনের মঙ্গলবার। আমাকে উঠতে দেখে খালামণি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ইফাতদের বাসায় সবার থেকে বিদায় নিয়ে আসি। আমি সকালে গিয়েছিলাম, যাওয়ার আগে আরেকবার বলে যাব। আমি দ্রুত পায়ে ওদের ফ্ল্যাটের দিকে চলে গেলাম। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে গেলাম। দেখি ইফাত শিফাত সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে। আমাকে দেখে শিফাত জিজ্ঞেস করলো, কোথায় যাও ভাবি? আমাদের গ্রামের বাসায় যাচ্ছি। তোর আম্মু কোথায়? রুমে আছে। আমি গ্রামে যাব শুনে ইফাতের মুখটা একটুখানি হয়ে গেল। মুখ গোমরা করে জিজ্ঞেস করলো, কবে আসবা? 1 সপ্তাহ পর। এতদিন থাকবা কেন? চাচাতো ভাইয়ের বিয়ে। আমি আর ড্রয়িং রুমে দাঁড়ালাম না, ইফাতের আম্মুর রুমে ঢুকলাম। তার থেকে বিদায় নিলাম। ইফাতের দাদির সাথেও দেখা করে এলাম। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তুমি বাসায় না থাকলে মনে হয় সবকিছু ফাঁকা ফাঁকা। আমি তাকে আলতো হাতে জড়িয়ে ধরে বললাম, দোয়া করবেন সহি সালামত যেন বাসায় ফিরে আসতে পারি। নিজের খেয়াল রাখবেন। আবার ননদিনীকে না খাইয়ে রাখবেন না। পেটের কাছে কান রেখে বললাম, এই যে ননদিনী, আমার শাশুড়ি আম্মাকে কষ্ট দিও না, কিক মেরো না। তবে তোমাকে না খাইয়ে রাখলে 2-1টা কিক মেরো, তবে বেশি জোরে না। দাদি ইফাতকে উদ্দেশ্য করে বলল। ইফাত মন খারাপ করে বসেছিল। ওর দাদির কথায় দৌড়ে নিজের রুমে চলে গেল। ধরাম করে দরজা আটকে দিল। শিফাত মুখ টিপে হেসে বলল, ভাবি চলে যাবে তাই ভাইয়া কষ্ট পাচ্ছে। ওর কথা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। এর মধ্যে তন্নি দরজা দিয়ে উকি মেরে বলল, নুফাপু চলে আসো, ভাইয়া সিএনজি নিয়ে চলে আসছে। আরো দেরি করলে ভাইয়া রেগে আইটেম বোম হয়ে যাবে, তখন যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। আমি দ্রুত পায়ে দরজা দিয়ে বের হতে হতে তাদেরকে বললাম, আসি আন্টি, আসছি দাদি। শিফাত ভালো থাকিস, আমার শাশুড়ি মাকে জ্বালাস না। আরেকজন তো গাল ফুলিয়ে দরজা আটকে বসে আছে। তাকে বলে দিয়েন আমি চলে গেছি। বাসায় ঢুকে ব্যাগ নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। খালামণি তাদের থেকে বিদায় নিয়ে ভালো করে তালা লাগিয়ে নিচে চলে এলো। সিএনজির সামনে যেতেই দেখি তায়াং ভাইয়া আমাদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি ওর মন জয় করার জন্য সব দাঁত বের করে একটা ভুবন ভোলানো হাসি দিলাম। এতে কাজ হলো না। ভাইয়া আরো রেগে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাগ জিনিসপত্র সব সিএনজিতে ওঠালো ভাইয়া। তন্নি সিএনজিতে উঠে বসলো। আমি উঠতে নিলে ভাইয়া বলল, তুই এখানে কেন উঠিস? তাহলে কোথায় উঠবো? সিএনজিতে তোর জায়গা হবে না। তাহলে আমি কিসে যাব? সিএনজির ছাদে বসে যদি যেতে পারিস তাহলে তোকে নিতে পারি, নয়তো তুই তোর ভালোবাসা ইফাতের কাছে থাকবি। আমি ওর দিকে খাইয়া ফেলামু লোক দিয়ে জোরে চিৎকার দিয়ে খালামণিকে ডাকলাম, খালামণি দেখো তোমার পোলায় কি কয়। কি বলে? আমাকে সিএনজির ছাদে বসে যেতে বলে। ওর কথায় কান দিস না তো। আমি মুখ ভেঙচি কেটে সিএনজিতে উঠতে নিলে তায়াং ভাইয়া আবার বলল, সিএনজি তোর জন্য আই নেই। আমার ভীষণ রাগ হচ্ছে, সাথে কান্নাও পাচ্ছে। রেগে বললাম, যা, আমি যাব না, তোরাই যা। চোখ দিয়ে পানি বোধহয় এই পড়ে যাবে। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, না গেলে আরো ভালো, থাক তুই। তোর জন্য বাইকের ব্যবস্থা করলাম আর তুই আমার সাথে এমন করলি না। যা, তুই সিএনজিতে যা, আমি বাইকে চলে যাচ্ছি। তায়াং ভাইয়ার কথার হাগা গোড়া কিচ্ছু বুঝলাম না। চোখে মুখে বিস্ময় চিহ্ন নিয়ে ভাইয়ার দিকে তাকালাম। তখনই সামনে এসে একটা বাইক থামলো। বাইকে থাকা মানুষটাকে দেখে আমি আরেক দফা অবাক। এনজিও সংস্থা এখানে কি করছে? তার কাঁধে ব্যাগ, পরনে পাঞ্জাবি, চোখে সানগ্লাস, ভাব পুরো জামাই জামাই। এনাজ মুখ দিয়ে টক করে শব্দ করে বলল, বাইকে ওঠো। মানে? গ্রামে যাবে না? হ্যাঁ। তাহলে বাইকে উঠে বসো।
আপনি কোথায় যাবেন? তোমার গ্রামে। আমি ঠিক বুঝলাম না। আমিও তোমাদের সাথে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আপনিও সাথে যাবেন আমাদের? দাওয়াত ছাড়া যাচ্ছি না। গরিব হতে পারি, কিন্তু এতটা নীচ মানসিকতার মানুষ নই। আমি তা কখন বললাম? আসলে কিভাবে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। তানভীর ভাই সিএনজিতে ওঠার আগে এনাজকে বলল, সাবধানে আসিস, আর শাকচুনিরে ধরে বেঁধে রাখিস। কোনো শ্যাওড়া গাছ পেলে যেন আবার ঝুলে না পড়ে। এনাজ মুচকি হেসে বলল, তোরা যেতে থাক, আমরা আসছি। গ্রামে গিয়ে দেখবি তোদের আগে আমরা পৌঁছে গেছি। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। আমি রেগে ওর দিকে তাকালাম। এনাজ ওর পিঠের ব্যাগটা দৌড়ে সিএনজিতে রেখে আসলো। খালামণি এনাজকে বলল, সাবধানে চালিও, বেশি স্পিডে চালানোর দরকার নেই। তন্নি চেঁচিয়ে আমাকে বলল, তোমারই তো ভালো হলো না আপু, আরামে বাইকে করে আসতে পারবে। একটু সাবধানে বসো, এনাস ভাইয়াকে আবার চাপটে ধরে চাপটি বানিয়ে ফেলো না। গ্রামে দেখা যাচ্ছে হ্যাপি জার্নি। আমি ওর দিকে রেগে তাকাতেই ও খিলখিল করে হেসে উঠল। খালামণি আমাকে সাবধান করে দিয়ে বলল, বোরকা সাবধানে রাখিস, বাইকের চাকার মধ্যে পেঁচিয়ে যেন না যায়। দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। এনাজ এসে বাইকে বসলো। সিএনজির চালক আল্লাহর নাম নিয়ে রওনা দিল। এনাজ আমার দিকে তাকিয়ে বলল, গ্রামে যাওয়ার ইচ্ছা আছে? জি। তাহলে ওঠেন, এবার রওনা দিই। আমি চুপচাপ তার পেছনে উঠে বসলাম। কাঁধে হাত রাখতেই উনি বাইক চালু করলো। আমার কাছে একটা সাইড ব্যাগ ছাড়া কিছুই নেই, সবকিছু সিএনজিতে। মাঝারি স্পিডে বাইক চলছে। আমার মন খুঁতখুত করছে। আমি এনাজকে জিজ্ঞেস করলাম, আপনি সত্যি আমাদের বাসায় যাবেন? না, তোমাকে বেচতে যাচ্ছি। মেয়েদের দালালের হাতে তুলে দিয়ে বেশ বড় একটা অ্যামাউন্ট পাবো, সেগুলো নিয়ে বিদেশ চলে যাব। ধুর। এনাজ জোরে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, সত্যি তোমাদের বাসায় যাব। বিয়ের অনুষ্ঠান থেকে তোমাদের সাথে আসবো। নিশ্চয়ই মনে মনে ভাবছো আমি দাওয়াত ছাড়া যাচ্ছি নাকি? আরে না, তা নয়। সেদিন তায়াংয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে শপিংয়ে গিয়েছিলাম, তোমার মনে আছে? আমি যেতে চাইনি, তায়াং জোর করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ। সেখানে শপিং শেষ করে তোমার চাচাতো ভাই বোন জেকে ধরেছিল। বিয়েতে আমাকে যেতেই হবে। ওই দিনই আমাকে দাওয়াত করেছিল। সকালে তোমার চাচাতো ভাই কল করেছিল। এত করে তারা বললো আমি যদি না যাই তাহলে তো বিষয়টা খারাপ দেখায়। সকালে তায়াংও জোর করে বললো যেতেই হবে। আমি তো প্রথমে রাজি হইনি। তায়াং রেগে যায় আমি আসবো না বলে। অগত্যা আসতেই হলো। আমিও মনে মনে ভাবলাম হবু শ্বশুরবাড়ি দেখা হয়ে যাবে। তাছাড়া হবু বউ আমার চোখের সামনে থাকবে, এই সুযোগ তো মিস করা যায় না। আমি মুচকি হাসলাম তার কথায়, কিন্তু কোনো উত্তর দিলাম না। মেইন রোডে উঠে 10 মিনিট পর জ্যামে পড়লাম। একটু এগোই আবার জ্যাম। আজ থেকে সরকারি ছুটি, পুজোর ছুটি উপলক্ষে সবাই কম বেশি গ্রামে যাচ্ছে। জ্যাম থাকাই স্বাভাবিক। গুলিস্তানে এসে আবার পড়লাম জ্যামে। সে কি জ্যাম রে বাবা গো বাবা, অবস্থা খারাপ। আমি এনাজের পিঠে হেলান দিয়ে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমি জার্নি করতে গেলে ঘুমিয়ে সময় পার করি। কুচিয়ামোড়া ব্রিজে আসতেই বিকেল 3টে বেজে গেল। এত জ্যাম আগে কখনো পড়েনি। বাসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। ঘুম ভাঙলো একটু আগে। একটু জাগি আবার একটু ঘুমাই। বেচারার পিঠকে আমি বালিশ বানিয়ে নিয়েছি। কখন যে তার এক বাহু পেছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখেছি বলতে পারি না। এনাজ অনেকবার জিজ্ঞেস করেছিল কিছু খাবো কিনা, কিন্তু আমি জার্নির সময় কিছু খেতে পারি না। আসলে খেতে ভালো লাগে না। আমি খাইনি বলে এনাজও খাইনি। মাওয়ার রোডে চলে এসেছি। নিমতলায় আসার কিছু আগে আমাদের বাইক আটকালো ট্রাফিক পুলিশ। এনাজের সামনে এসে বলল, বাইকের লাইসেন্সের কাগজ দেখান। ওয়েট। এনাজ বাইকের সামনে থেকে কাগজপত্র খুঁজে পুলিশের হাতে দিল। পুলিশ একবার কাগজের দিকে তাকিয়ে আরেকবার আমার দিকে তাকালো। তারপর এনাজকে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? আমার বউ। কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়ি। এনাজের কথা শুনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তবে মুখে কিছু বললাম না। তাহলে আমরা দুজনেই এখন কট খাবো। এনাজ কথাগুলো বলার সময় একটুও হাসেনি, পুরো সিরিয়াস মুডে ছিল। পুলিশ আমার দিকে তাকাতেই আমি জোর করে একটা হাসি দিলাম। ট্রাফিক পুলিশ এনাজকে বলল, আপনারা যে স্বামী স্ত্রী তার প্রমাণ কি? এনাজ বিরক্তি মুখে বলল, এখন কি বউ নিয়ে শ্বশুর বাড়ি গেলেও প্রমাণ সাথে নিয়ে ঘুরবো? আগে জানলে কাবিননামা গলায় ঝুলিয়ে রাখতাম।
দেখুন, আপনি কিছু মনে করবেন না। আসলে ঢাকা টু মাওয়া রোডে প্রায় অনেক ছেলেমেয়ে বাইকে করে ঢাকা থেকে ঘুরতে আসে। তারপর তারা অনেকে এখানে অসামাজিক কার্যকলাপও করে। তাতে আমাদের এখানে নিয়োগ করা হয়েছে। আগে এখানে কোনো পুলিশ কাস্টাডি ছিল না। এনাজ পকেট থেকে মোবাইল বের করে অন করলো। মোবাইলের ওয়ালপেপার দেখালো। ওয়ালপেপারের ছবিটা দেখে পুলিশটা বলল, ও সরি, আপনারা এখন যেতে পারেন। আমিও একটু উকি মেরে ওয়ালপেপারের ছবিটা দেখলাম। ছবি দেখে আমার চোখ চড়ক গাছ। এটা তো গতকালকের নৌকায় থাকা ছবি। আমি পেছনে হেলে আছি আর এনাজ আমার দিকে ঝুঁকে আছে। তখন ছবিকে তুলল। আর এরকম একটা ছবিকে ওয়ালপেপারে দেয়? ইস, আমার দেখেই তো লজ্জা করছে। আর উনি এই ছবি পুলিশকে দেখালো। আমি মুখ ঘুরিয়ে রাখলাম। পুলিশ আমাদের ছেড়ে দিল। এনাজ বাইক চালু করতেই আমি তার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এই ছবি কে তুলছে? ইমরান, কখন তুললো? যখন আমি তোমার দিকে ঝুঁকেছিলাম তখন। এরকম ছবিকে ওয়ালপেপার দেয়? আমার কাছে ভালো লাগছে তাই দিয়েছি। আরো অনেক ছবি আছে তোমার অজান্তে তুলেছি। কি হলো, চুপ হয়ে গেলে যে? বদমাস বেটা কি সাধে বলি? আমি ভালো ছেলে। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আপনি পুলিশকে মিথ্যা বললেন কেন? পুলিশকে কি ভয় পান নাকি? ওনার সাথে এভাবে কথা বললেন কেন? আমি কি ক্রিমিনাল নাকি যে ভয় পাবো? আর আমি তো ভালোভাবেই কথা বলছি। দেখলামই তো। তা আমি আপনার বউ হলাম কবে? হওনি, তবে খুব শীঘ্রই হবে। আমি আসলে হবু বউ হবু শ্বশুর বাড়ি থেকে হবু শব্দটা কেটে দিয়েছি। মিথ্যে তো বলিনি। সব সময় সব কথার লজিক জমানোই থাকে। রাখতে হয়। আমি ভেংচি কেটে আশেপাশে দেখতে লাগলাম। আমাদের উপজেলার রাস্তায় এসে পড়েছি। উপজেলার মোড়ে আসতেই পেছনের একটা রাস্তা দেখি এনাজকে বললাম, এই রাস্তা দিয়ে তাজপুর নামের একটা গ্রামে যাওয়া যায়। ওই গ্রামের রাস্তাটা খুব সুন্দর, ছায়া ঢাকা সবুজ গাছপালায় ঘেরা। খুব সুন্দর একটা রাস্তা। বিকেলে হাঁটতে আসলে মন পুরো ফ্রেশ হয়ে যায়। আমরাও তাহলে একদিন আসবো নি। আচ্ছা। উপজেলার বাজারে এসে এনাজ বাইক থামালো। আমাকে থানার সামনে রেখে সে বাজারের ভেতরে চলে গেল। 10 মিনিট পর কয়েকটা প্যাকেট নিয়ে ফিরে এলো। এক প্যাকেট চিপস, বিস্কিট, চানাচুর দেখা যাচ্ছে, আর দুটোতে ফল মিষ্টি। আমি দুহাত কোমরে রেখে রেগে জিজ্ঞেস করলাম, এসব কি? প্রথমবার শ্বশুর বাড়ি যাবো, খালি হাতে তো আর যেতে পারি না। আমি কিন্তু অ্যাকসেপ্ট করিনি। রিজেক্টও করনি। এবার কথা না বলে বাইকে ওঠো। প্যাকেটগুলো বাইকের হাতলে ঝুলিয়ে দিল। আবার চলতে শুরু করলাম আমরা। গ্রামের রাস্তায় এসে পড়েছি আমরা। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় ক্ষেতের পর ক্ষেত। সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে। কোনো কোনো ক্ষেতে চাষ দেওয়া হচ্ছে, কোনোটা এবার রোদে পুড়ে সার দিচ্ছে। এখন আলু বোনার মৌসুম। আলু বোনার আগের সকল ব্যবস্থা নিচ্ছে সবাই। রাস্তার দুই পাশে বড় বড় গাছ লাগানো, সেগুলো থাকায় রোদ লাগছে না গায়ে। প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। নিজের গ্রাম এটা, সবকিছুকে নিজের বলে দাবি করতে পারি। চারিদিকে সবুজ আর সবুজ, ঠান্ডা হাওয়া আর বিশুদ্ধ অক্সিজেন। মনটা এমনি খুশি খুশি লাগছে। চারিদিকে তাকাতে নিমিষেই মন ভালো হয়ে গেছে। এনা চুপচাপ বাইক চালাচ্ছে তার নিজের গতিতে। প্রায় 6 মাস পর গ্রামে আসা হলো। অনেক কিছু বদলে গেছে, তবুও ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে উড়াধুরা নাচতে। হাত দুটো দুই দিকে মেলে বাতাসটা অনুভব করতে লাগলাম। কিন্তু এনাজের ধমকে বেশি সময় হাত মেলে রাখা হলো না। এক হাতে তার কাঁধে রেখে চুপ করে বসলাম। বাইক থামালো আমাদের বাসার সামনের মাটির রাস্তায়। বাইক থেকে নামতেই আমার বড় চাচাতো বোনের 3 মেয়ে, অনন্যা, অর্থী, ঐশী ও ইভা দৌড়ে আমাদের নিতে আসলো। চারটা আমাকে জড়িয়ে ধরে চ্যাপ্টা বানিয়ে ফেলছে। আমি ওদের থেকে কোনো রকম নিজেকে ছাড়িয়ে বললাম, খালামণিরে আমাকে একটু নিঃশ্বাস নিতে দে। আমাকে এভাবে জড়িয়ে ধরলে আমি শ্বাস আটকিয়ে নিচে পড়ে থাকবো। অনন্যা মুখ গোমরা করে বলল, এত দেরি, তোমাকে কল করতে করতে আমি হয়রান হয়ে গেলাম। আমি কিছু সময় পর পর ইভাকে জিজ্ঞেস করতেছি খালামণি কখন আসবে। কতক্ষণ পর পর রাস্তায় এসে দাঁড়াই থাকি। তোমরা এত দেরি করে আসবা তা জানলে তোমাদের জন্য পরন জ্বালা নিয়ে আসতাম। তোমার জন্য আমরা কেউ দুপুরে ভাত খাই নাই, একসাথে খাবো বলে। আমি ওর গাল দুটো টেনে এক হাতে জড়িয়ে ধরে বললাম, আহারে বড় কাকিটারে, মেয়ের জন্য কত চিন্তা। অর্থী গাল ফুলিয়ে বলল। আমি এদের কাণ্ড দেখে মিটমিট করে হাসলাম। তারপরে অর্থীর এক হাত টেনে আমার পাশে দাঁড় করালাম। থাক খালামণি, রাগ করো না,
তুমি আমার কিউট একটা খালামণি। এখন রাগ করলে কিন্তু আবার চলে যাব, অর্থী চেঁচিয়ে বলল। এই না, এক সপ্তাহ কোথাও যাবে না। আমরা যতদিন থাকবো তুমি ততদিন থাকবা। ঐশী আমার এক হাত ওর দুই হাতের মুঠোয় নিয়ে আমাকে বলল, কেমন আছো খালামণি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। তোমার জন্য আমরা কখন থেকে বসে আছি। বারবার ইভা খালামণিকে জিজ্ঞেস করি, নোভা খালামণি কখন আসবো, আর তোমরা কত দেরি করে আসলাম। আমরা ইচ্ছে করে দেরি করি নাই, সারা রাস্তা জ্যাম। এত জ্যামে আগে কখনোই পড়িনি। সকাল 10টায় রওনা দিয়ে এই 4টা বাজে আসলাম। খালামণি ওই আঙ্কেলটাকে? তোমার তায়েক মামার বন্ধু, অনন্যা বলল। আম্মু আর মামার সাথে যে শপিং করছিল সে। ইভা আমার থেকে সাইড ব্যাগটা নিয়ে অনন্যাকে উত্তর দিল, এনাজ ভাইয়াই ছিল শপিং এর সময়। অর্থী বলল, উনি কি শাড়ি চয়েস করে দিয়েছে? অনন্যা বলল, সেই শাড়ি চয়েস করেছে। ওনার চয়েস খুব সুন্দর। বিয়ের শাড়িটা বাসার সবাই পছন্দ করেছে। এনাজ বাইক নিয়ে আমাদের কিছুটা পেছনে আসছে। আমি ইভাকে বললাম, ইভা যা, ওনার থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আয়। ইভা ও অর্থী একসাথে দৌড় দিল পেছন দিকে। এনাজের সাথে কুশল বিনিময় করে তার থেকে জোর করে প্যাকেটগুলো নিয়ে এলো। আমাদের পাশের বাসায় আসার পর আমি এনাজকে বললাম, আপনি আপাতত বাইকটা এখানে তালা মেরে রাখেন, বাসার অবস্থা বুঝে একটু পর এসে নিয়ে যাবেন। এনাজ মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলো। বাইক রেখে আমাদের সাথে সাথে চলতে লাগলো। এর মধ্যে অনন্যা, অর্থী, ঐশী 3 বোনই এনাজের সাথে কথা বলেছে। এরা আবার খুব সহজে সবার সাথে মিশতে পারে। ঐশী তো ইতিমধ্যে ভাব জমিয়ে ফেলেছে, এনাজের হাত ধরে হাঁটছে। এবার ছোট্ট করে ওদের 3 বোনের পরিচয় দিয়ে দিই। আমার বড় চাচুর 4 ছেলে মেয়ে, 3 ছেলে আর 1 মেয়ে। মেয়ের নাম শাহিনুর, এই আপু বংশের বড় মেয়ে, আর ভাই বোনের মধ্যে উনি দ্বিতীয়। তার 3 মেয়ে, এই অনন্যা, অর্থী ও ঐশী। অনন্যা এবার কলেজে উঠেছে, অর্থী ক্লাস 10-এ, ঐশী ক্লাস 5-এ। ওদের আপন খালামণি নেই বলে আমি ও ইভা ওদের সব। এই বাসায় আসলে আমাদের দুজনকে ছাড়া কোনো কাজ করবে না। যার বিয়ে সে হলো ওদের ছোট মামা। বাড়িতে ঢুকতেই আমাদের নিয়ে হইচই পড়ে গেল। তাদের কাণ্ড দেখে মনে হচ্ছে 6 মাস পর আমি শ্বশুর বাড়ি থেকে জামাই নিয়ে বাবার বাড়ি এসেছি। বাসায় এখন আমাদের নিয়ে হুলস্থুল। সবার সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকতে পারলাম। আমাদের উঠোনেই এল আকৃতির করে প্যান্ডেল সাজানো হয়েছে। মানুষ আজ খুব বেশি নয়। আমার এক ফুপি, তার মেয়ে, মেয়ের জামাই, বাচ্চারা ছাড়া আর কেউ আসেনি। আম্মু কাজ ছেড়ে উঠে আসলো। আমি ফ্যান ছেড়ে দিয়ে রুমের ফ্লোরে হাত পা ছাড়িয়ে বসে পড়লাম। এনাজ খাটের উপর 4 হাত পা চারিদিকে দিয়ে শুয়ে পড়লো। বেচারের ওপর দিয়ে ঝরিয়ে গেছে। আম্মু ওড়নায় হাত মুছতে মুছতে রুমে ঢুকে আমাকে জিজ্ঞেস করলো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? একটুও না, বাইকে আসে আমি হ্যাপি আনন্দে আসছি। খালামণিরা আসে নাই? এই প্রশ্ন আমি তোকে করতাম। আধা ঘন্টা আগে কল দিয়েছিলাম, তখন বলল বাবুবাজার ব্রিজে জামে আটকে আছে। এখনো জামে আটকে আছে কিনা কে জানে। আমরা বাইকে আসায় চিপা চাপা দিয়ে জলদি এসে পড়েছি। এনাজ উঠে বসে আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করি। এত ব্যস্ত হতে হবে না। তা আগের খালামণির বাসা, মানে আমারও খালামণির বাসা, যা করতে হবে নিজের হাতেই করতে পারবো। আচ্ছা তা করো। এখন যাও, মুখ ধুয়ে আসো, আমি টেবিলে খাবার দিতে বলি। গোসল করবো আন্টি, নয়তো অস্বস্তি লাগবে। তাহলে এই অসময়ে গোসল করে ফেলো, বিকাল হয়ে গেছে। আরো দেরি করলে দুপুরের আর রাতের খাবার একসাথে খেতে হবে। আমার দিকে তাকিয়ে বলল, বোরকা খুলিস না কেন? বোরকা খুলে ফ্রেশ হ। আমি আম্মুকে বললাম, হ্যাঁ হচ্ছি, একটু জিরিয়ে নেই। বোরখা খুলে ফ্রেশ হয়ে নিলাম। এনাজ গোসলে ঢুকছে। আমি মোবাইল বের করে ফেসবুক অন করে খাটে বসতেই অনন্যা এসে বলল, এখন আবার মোবাইল নিয়ে কেন বসছো? খেতে চলো। আজকে কি আর খাবে না? তোমার জন্য আমরা বসে আছি। এই যে ইঁদুর দৌড়াইতেছে। আমি মোবাইল রেখে বললাম, মেহমান রেখে একা একা কি করে খাবো? বিষয়টা কি ভালো দেখায়?
গোসল থেকে বের হয়নি? না। তাকে কি বলবো, আঙ্কেল নাকি মামা? মামা বলবি, আঙ্কেল কেন বলবি? ছোট মামা কিন্তু আমায় সব বলেছে। কি বলছে? এই আঙ্কেল তোমাকে পছন্দ করে। আমি চোখ দুটো রসগোল্লা বানিয়ে ওকে বললাম, কার থেকে জানলি? বললাম না, ছোট মামা বলেছে। ছোট ভাইয়া কার থেকে জানলো? মামাকে তো আঙ্কেল বলেছে। ওর কথা শুনে আমি আরেক দফা অবাক। এনা যে এই কথা ছোট ভাইয়াকেও বলে দিছে, আল্লাহ জানে এবার কি হয়। অনন্যাকে ওর মা ডাক দিতেই ও বের হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। যদিও ছোট ভাইয়া ও অনন্যা কাউকে এসব বিষয় বলবে না, তবুও একটা কিন্তু রয়েই যায়। ছোট ভাইয়ার নাম আব্দুস সামাদ। তার এই বিয়ে, একে আমাদের বাড়ির সবাই ভয় পায়। ভাইয়া আবার আমার আব্বুকে ভয় পায়। আব্বুকে শুধু ভাইয়া নয়, আমার চাচাতো সব ভাই বোন ভয় পায়। আসলে আব্বুকে দেখতে খুব ঠান্ডা ও নরম মনের মানুষ মনে হবে, কিন্তু তার রাগ বাড়ির সবার থেকে বেশি, তাই তাকে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু আব্বুকে আমাদের দুই বোনের থেকে চাচাতো ভাই বোনের ভয় পাওয়া দেখলে মাঝে মধ্যে আমার ভীষণ হাসি পায়। কিন্তু ভাইয়া আবার অন্যরকম, তার মাথা সব সময় গরম থাকে। যেদিন ভাইয়া রেগে যাবে সেদিন বাড়িতে ভাঙচুর অবশ্যই হবে। তবে আমি মাঝে মাঝে আব্বুকে ভয় পেলেও ভাইয়াকে একটুও ভয় পাই না। ভাইয়া আমার থেকে 12 বছরের বড়, কিন্তু আমাদের বন্ডিং দেখলে বলবে পিঠাপিঠি ভাই বোন। ওকে আমি তুই করে বললেও সবার সামনে সব সময় বলি না। আম্মু জানতে পারলে বকা দেয়, যার কারণে লুকিয়ে তুই বলতে হয়। তায়াং ভাইয়াকে তুই করে বলে আম্মু পছন্দ করে না, তাই আম্মুর সামনে আমি দুজনকে আপনি করে সম্বোধন করি, আর আম্মুর আড়ালে তুই। এই যে মিস্ট্রিটি পোকা, হারালে কোথায়? কোথাও না। 3 মিনিট ধরে তোমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার কোনো রিয়াকশন নেই। আমি খেয়াল করিনি। তাও দেখতে পাচ্ছি। তায়াং আন্টি তোর নিয়ে আসছে? না, এখনো আসেনি। তায়াং আজ অনেক রাখবে, সকালে এমনি রেখেছিল। জামে পড়ে আজ ওর মেজাজটা হাই লেভেলে চড়া হবে। তা তো হবেই। চলো খেতে যাই, নাকি আমাকে রেখে পেট ভোজন করে এসছো? ইস, অমন নই আমি। আপনার জন্য বসে আছি, আর আমার জন্য আমার সব ভাগিনারা বসে আছে। তোমার ভাগ্নিগুলো ভীষণ মিশুক, ছোটরা তো আমার হাত ছাড়ছিলই না। ওরা এরকমই, সবার সাথে খুব সহজে মিশে যেতে পারে। ওদের নাম কি? বড়জনের নাম অনন্যা, আমরা ওকে অন্না বলে ডাকি। মেজু, অর্থী, ছোট ঐশী। খুব সুন্দর নাম। এনাজ তোয়ালি দিয়ে চুল মুছতে লাগলো। তখনই রুমে শাহিনুর আপু প্রবেশ করে আমাকে বকা আরম্ভ করলো। কিরে নোভা, এখনো খেতে আসিস না কেন? মেহমান নিয়ে আসিস আর না খেয়ে রাখবি? একটু পর মাগরিবের আজান দিবে, আর কখন খাবি? রাতে রান্না বসিয়ে দিলে কি খাবারের ভেজাল করতে পারবো? আমার কি দোষ? উনি তো গোসলে গেছিল, তাকে ছাড়া কি খেতে পারি? মেহমান রেখে খেলে কেমন দেখায়? শাহিনুর আপু আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে এনাজের দিকে তাকালো। এনাজের সাথে কুশল বিনিময় সেরে নিয়ে বলল, তুমি তাহলে আসছো ভাই? আমি তো ভাবছিলাম আসবা না। তুমি আসছো তাতে অনেক খুশি হয়েছি। সামাদকে জিজ্ঞাসা করলাম তোমাকে কল দিয়েছে কিনা, ও বলল হ্যাঁ দিয়েছে। তুমি না আসলে সত্যি আমি অনেক রাগ করতাম। এনাজ মাথার পেছনে চুলকে লাজুক হেসে বলল, এতবার করে বলছেন না আসতে পারি? ছোট ভাইয়ের কাছে বড় বোন দাওয়াত রক্ষা করার কথা বলেছে। ছোট ভাই সেটা অমান্য করলে তো বড় বোনকে অপমান করা হয়। চলো তাড়াতাড়ি আসো, আন্টিরা তো এখনো আসলো না। নোভা আয় জলদি। আপু চলে গেল। বলে রাখা ভালো, শাহিনুর আপু ও ছোট ভাইয়া ঢাকায় গিয়েছিল শপিং করতে। তখনই এনাজ ও তায়াং ভাইয়া ছিল তাদের সাথে। আমাদের পরিবারটা এমনি বেশ বড়, যদিও সবাই ভিন্ন খায়, তবে কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। এনাজ বলল, তোমাদের পরিবারের সবাই খুব ভালো। আমাকে কত সহজে সবাই আপন করে নিয়েছে। আমার মনে হচ্ছে নিজের বাসায় অনুষ্ঠান এসেছি। খুব বড় কপাল থাকলে এরকম ফ্যামিলি পাওয়া যায়। তা ভুল বলেননি, আমার পরিবারের মানুষ এরকমই। আরো 2 দিন যাক, তখন আপনিও তাদের সাথে পুরোপুরি মিশে যেতে পারবেন। আমাদের বিক্রমপুরের মানুষ অনেক অতিথি পরায়ণ। অতিথি পেলে আমরা ভীষণ খুশি হই। এখান থেকে যাওয়ার পর আপনি সারা জীবন এখানকার আতিথ্যতা মনে রাখবেন। এনাজ শয়তানি হাসি দিয়ে এক চোখ মেরে বলল,
এই জন্য তো এই বাড়ির মেয়েকে বিয়ে করতে চাইছি। পুরো পরিবার পেয়ে যাবো তাহলে। ইস, শখ কত। হ্যাঁ, অনেক শখ। হয়েছে, চলেন এবার। এখন না গেলে সত্যি বকা খাবো। আমার বাকি চাচাতো ভাইয়ের বউদের সাথে আপনাকে পরিচয় করে দিব। আগে চলো। রুম থেকে বের হয়ে বাইরে এলাম। উঠোনের কোণার দিকে দুটো টেবিল পাতা, সেখানে চেয়ার টেনে খেতে বসে পড়লাম। আমাদের সাথে অনন্যা, অর্থী, ইভাও বসলো। ওরা এনাজের সাথে কথা বলছে। আম্মু আমাদের খাবার বেড়ে দিয়ে গেল। এনাজ খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলো, রান্না কি করেছে? আমি ডালের বাটি থেকে ডাল প্লেটে নিয়ে বললাম, এতগুলো মানুষের রান্না শাহিনুর আপু একা করছে। আপু রান্নায় বেশ এক্সপার্ট। উনি একা 100 জন মানুষের রান্না একা করতে পারবে। ওনাকে অনুষ্ঠানের সময় রান্নাঘর ছাড়া অন্য কোথাও পাওয়াই যায় না। তাহলে তো আপু অনেক কাজের। তুমি তাহলে এত অলস কেন? সব পরিবারে একটা অলস থাকেই, আর আমার পরিবারে সেই একজন আমি। এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে কি বীরত্বের কাজ। ইয়েস। সব রান্না কি মাটির চুলোয় করেছে? জি হ্যাঁ, গ্যাস বেশি হয়ে যায়নি আমাদের। আপু রান্না অনেক মজা। যে খাবে সেই বলবে। আপু অনেক ভালো রান্না পারে। তুমি মাটির চুলোয় রান্না করতে পারো? এটা কি এমন কঠিন কাজ যে পারবো না? তুমি সত্যি পারো? ক্লাস 9 থেকে মাটির চুলোয় রান্না করতে পারি। এটা আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। গ্যাস নেই এখানে? প্রত্যেকের ঘরে ঘরে আছে, তবে গ্রামের মানুষ মাটির চুলোয় রান্না করতে বেশি পছন্দ করে। খরচ কম, আবার রান্নাও খুব দ্রুত হয়। মাটির চুলো রান্না ভীষণ মজা। হ্যাঁ, আমরা দুজন ফিসফিস করে কথা বলছি। অর্থী আমাদের জিজ্ঞেস করলো, তোমরা দুজন কি কথা বলো? এনাজ দুষ্টুমি সুরে বলল, বলতেছি ভাগ্নিগুলো অনেক বড় হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে। অর্থী মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ না, ছোট মামার পর সিরিয়াসলি নোভা, খালামণি, তারপর ইভা। আমাদের বিয়ে দেরি হয়ে আছে। এনাজ সবার সাথে কথা বলে খেতে লাগলো। আমি কোনো কথা না বলে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিলাম। কিছু সময় পর খালামণি, তায়াং ভাইয়া, তন্নি চলে এলো। এক একজনের চেহারার অবস্থা কাহিল। তায়াং ভাইয়া অনেক রেগে আছে। আমার দিকে রেগে একবার তাকিয়ে হনহন করে আমাদের দালানে ঢুকে পড়লো। আমি মুচকি হেসে শশায় কামড় দিয়ে চাবাতে লাগলাম। তায়াং ভাইয়ার সাথে আজ সাবধানে কথা বলতে হবে, নয়তো সব রাগ আমার উপর ঝাড়বে। পরের দিন সবাই মিলে সকাল 7টায় জোর করে উঠালো। এমনভাবে উঠিয়েছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, আর আমি শেষ সৈনিক হিসেবে বেঁচে আছি। চোখ টেনে মেলতে পারছি না। নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, তাও এদের সহ্য হলো না। এখন আমার মাথা ব্যথা না উঠলেই চলে। ঘুম ঘুম চোখে বাইরে আসতে দেখি সব টেবিলে গোল করে খেতে বসছে। আমাকে দেখে সামাদ ভাইয়া বলল, বইনা খাইতে আয়। এত সকালে খেতে ভালো লাগে না, 10টার সময় সব হজম হয়ে যাবে। তখন আমাকে কে খেতে দেবে? তখন আবার খাবি। আমাকে রেখে সব বসে পড়েছে। আবার কত কথা। যা, খাবো না তোদের সাথে। তায়াং ভাইয়া মুখ বাঁকিয়ে বলল, তোর খেতে হবে না, যা গিয়ে পড়ে পড়ে ঘুমা। তুই তো ঘুমোতে এসেছিস। আমি তায়াং ভাইকে একটা ভেঙচি কেটে জোরে চেয়ার টেনে বসলাম। আমি বসতেই এনজিও সংস্থা তায়াং ভাইয়ার সাথে থেকে প্লেট নিয়ে আমার পাশের খালি চেয়ারে বসে পড়ল। এর কাণ্ড দেখে আমি রেগে তাকালাম। বেচারা বোকা ফেস করে এক হাসি দিতেই আমি অফিস করে হেসে উঠলাম। তায়াং ভাইয়া এনাজকে টম্পনি কেটে সামাদ ভাইয়াকে বলল, বুঝছেন ভাই, আজকালের পিচ্চি পোলাপাইন গুলাও বেশি অ্যাডভান্স হয়ে গেছে। বড় সম্বন্ধীরা যে সামনে আছে তাও কোনো লজ শরম নাই। সব বোধহয় প্রেমে পড়ার সাথে সাথে খেয়ে ফেলেছে। এমন ছেলের সাথে বোনের বিয়ে দিতে চাই না। এনাজ এক ভ্রু উঁচু করে এক গালে হেসে বললেন, আমাকে বিচি পোলাপাইন বললে ইফাত কি রে ভাই? আরে শালা কি বললি তুই? আমাকে তোর বোনের বিয়ে দিবি না? হ্যাঁ, এই বড় ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি তোর বোন মানে তোর খালাতো বোনকে আমার কাছে বিয়ে না দিস, তাহলে সোজা উঠিয়ে নিয়ে কাজী অফিস চলে যাব। বিয়ের পর কল দিয়ে বলবো তোর বোনকে বিয়ে করে ফেলেছি। দেখি এখন তুই কি করিস। এইভাবে মান সম্মান খোয়ানোর থেকে ভালো চুপচাপ আমার হাতে তুলে দিস, আমি কিচ্ছু করব না। তায়াং ভাইয়া তরকারির বাটি থেকে
কাঁচামরিচ তুলে নিয়ে এনাজকে ছুঁড়ে মেরে বলল,